হ্যালো বন্ধুরা, অ্যাপ স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। 2022 সালের অ্যাডমিশনে আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছি তাদের জন্য আজকে বেশ কয়েকটি তাজা খবর নিয়ে আজকের এই ভিডিওটি আমরা তৈরি করতে চলেছি। তো তার আগেই বলি যে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে 2022 সালের মেডিকেল পরীক্ষাটি অ্যাকচুয়ালি কীভাবে হতে যাচ্ছে, পরীক্ষার ডেটটা কবে, ইচ অ্যান্ড এভরিথিং বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তার সঙ্গে টোটাল ভিডিওটি দেখার পরে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমাকে কিভাবে পড়াশোনা করলে পরে তোমার পক্ষে মেডিকেল চান্স পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আমরা অ্যাপ স্কুলে প্রতিনিয়তই অ্যাডমিশন রিলেটেড এরকম আপডেট নিউজ আপলোড করে থাকি এবং সেই জন্য আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তো সেক্ষেত্রে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে মেডিকেল পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার ডেট 2022 সালের এপ্রিল মাসে 1 তারিখে ঘোষণা করা হয়েছে এবং 26 তারিখে পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করা হবে। সেই ক্ষেত্রে মেডিকেল পরীক্ষায় আবেদন করতে গেলে পরে আমাদের টাকা লাগবে, আবেদন ফিটা লাগবে হচ্ছে 1000 টাকা। ওকে, সেক্ষেত্রে আবেদনের সময়সীমা নিয়ে যদি আমরা কথা বলি, আবেদনের সময়সীমাটা হচ্ছে যে আগামী 2022 সালের ফেব্রুয়ারির 28 তারিখ থেকে 10 মার্চ এর মধ্যে তোমাদেরকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। সেক্ষেত্রে তুমি যখন পেমেন্ট ক্লিয়ার করে আবেদন করে দেবে সাকসেসফুলি, তখন ওরা তোমাকে একটা অনলাইন কপি দেবে এবং তার উপর ভিত্তি করে তোমাকে একটি পিন নাম্বার এবং পাসওয়ার্ড একটি দেবে। সেই দুইটার উপর ভিত্তি করে 26 তারিখের পরে তুমি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে অনলাইনের মাধ্যমে। ওকে, এখন আসা যাক মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে পরে আমাদের কি কি যোগ্যতা লাগবে। তো প্রথম কথা যে বিগত বছরগুলোর মতো এবারও মেডিকেল কিন্তু বলেছে যে এসএসসি এবং এইচএসসি মিলায়ে মোট জিপিএ লাগবে হচ্ছে 9। সেক্ষেত্রে এসএসসি বা এইচএসসি কোনোটাতেই 3.5-এর কমে থাকা চলবে না, অর্থাৎ আমাদের সর্বমোট জিপিএ লাগবে 9, কিন্তু এসএসসি বা এইচএসসি কোনোটাতেই কিন্তু 3.5-এর কমে থাকলে পরে হবে না। এবার আসা যাক পরীক্ষার মান বন্টন নিয়ে। মেডিকেল পরীক্ষায় মোট 100 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। সেক্ষেত্রে আমাদের বায়োলজিতে 30টা এমসিকিউ থাকবে বায়োলজি বিষয়ের উপরে, কেমিস্ট্রিতে থাকবে 25টা এমসিকিউ, ফিজিক্স বিষয়ের উপর থাকবে 20টা এমসিকিউ। সেক্ষেত্রে আমি একটু বলি যে ফিজিক্সের ম্যাথগুলো চাইতে থিওরির দিকে একটু বেশি মনোনিবেশ করো, কারণ মেডিকেলে কিন্তু ফিজিক্সের ম্যাথ সাধারণত খুবই কম দেওয়া হয়, 1টা বা 2টা অ্যাজ ইউজুয়ালি আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু থিওরি বেশি আসে। এবং ইংলিশ আসবে হচ্ছে আমাদের 15 মার্কসের এবং জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থাকবে 10 মার্কসের। তবে সেক্ষেত্রে জেনারেল নলেজের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এই দুইটা বিষয় যদি আমরা ভালো করে পড়ি তাহলে পরে মোটামুটি আমরা এখান থেকে মোটামুটি 10 মার্কস কভার করতে পারবো। সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস বলতে 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, যে বিষয়গুলো ছিল বা যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপর বঙ্গবন্ধুর 6 দফা ইত্যাদি যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি কিন্তু বলি সম্পর্কে আমরা ভালো করে পড়বো এবং তার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো ডেফিনেটলি অবশ্যই আমাদেরকে ভালো করে পড়তে হবে। বীরশ্রেষ্ঠ কতজন ছিল, বীর উত্তম কতজন ছিল, বীর বিক্রম কতজন ছিল, কতগুলো সেক্টর ছিল, এক্সেট্রা যত তথ্য আছে আমাদেরকে এইগুলো পড়তে হবে। এবং ইতিমধ্যে আমি মনে বলেই দিয়েছি যে আমাদের পরীক্ষার সময় কিন্তু থাকবে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আমাদেরকে 100টা এমসিকিউ কমপ্লিট করতে হবে। এখন আসা যাক সিলেবাস নিয়ে, যে ব্যাপারটা খুবই আমি মনে করি 2022 সালের পরীক্ষার্থী যারা আসো, নিউ অ্যাপ্লিকেন্ট যারা, তাদের জন্য এই বিষয়টা খুবই একটা দুশ্চিন্তার বিষয়। কারণ আমরা 2022 সালে একটা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দিয়েছি, কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা পূর্ণাঙ্গ সিলেবাসের উপরে পরীক্ষা নেবে। অর্থাৎ বায়োলজিতে তুমি 4টা বা 5টা অধ্যায় চাই, যে কয়টা অধ্যায় ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টে যেভাবে পড়ে এসেছো ওইভাবে কিন্তু তোমার প্রশ্ন হবে না। বায়োলজির টোটাল বইয়ের সবগুলা চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু 30টা প্রশ্ন আসবে। একইভাবে ফিজিক্সের সবগুলা চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু 20 মার্কের প্রশ্ন হবে। একইভাবে কেমিস্ট্রির সবগুলা চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু 25 মার্কের প্রশ্ন আসবে। এই ব্যাপারটা যারা এবার আমরা নিউ অ্যাপ্লিকেন্ট আছি তাদের জন্য বেশ, আমি জানি যে আমরা শর্ট সিলেবাস পাওয়ার পরে ওই অধ্যায়গুলো শুধু পড়েছি, অন্যান্য অধ্যায়গুলো আমরা তুলনামূলক একেবারেই পড়িনি বলা চলে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য বেশ কষ্টদায়ক হবে এবং সেই শর্ট টাইমের মধ্যে যদি 1 এপ্রিল পরীক্ষা এবং এটা অলরেডি ফেব্রুয়ারি মাস চলছে, এই টাইমের মধ্যে টোটাল সিলেবাসটা কভার দেওয়াটা অনেক ডিফিকাল্ট হবে। তার জন্য কিন্তু আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হবে। ওকে, দেন আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে মেডিকেল পরীক্ষার স্কোর। তো সেক্ষেত্রে আমরা তো 100 মার্কের এমসিকিউ পরীক্ষা দিব, সেক্ষেত্রে মেডিকেল পরীক্ষার স্কোর হচ্ছে 200 মার্কের।
200 মার্কের স্কোর করা হয়, সেক্ষেত্রে এসএসসিতে তুমি যে জিপিএটা পাবে সেই জিপিএর সঙ্গে 15 গুণ করা হবে এবং এইচএসসিতে তুমি যে জিপিএটা পাবে তার সঙ্গে 25 গুণ করা হবে। যদি যেমন ধরো সাপোজ তুমি যদি এসএসসিতে জিপিএ 5 পাও, তাহলে পরে 5-এর সঙ্গে 15 গুণ করলে কত হচ্ছে 75, এবং একই সাথে তুমি যদি এইচএসসিতেও জিপিএ 5 পাও, তাহলে পরে 5-এর সঙ্গে 25 গুণ করলে হচ্ছে 125, ইন টোটাল কিন্তু হচ্ছে আমাদের 200। ওকে, সেই ক্ষেত্রে আমাদের পাস নাম্বার থাকবে হচ্ছে 40। এখন প্রশ্ন হচ্ছে যে এই পাস নাম্বারের ব্যাপারটা আসলে কি? পাস নাম্বারটা পেলেই কি আমি মেডিকেল চান্স পেয়ে যাবো? অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মেধা তালিকার উপর ভিত্তি করে প্রথম 4,350 জন সরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। সেক্ষেত্রে কেউ যদি এর মধ্যে ভর্তি হতে না চায়, তাহলে পরে সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে 100-200 জন টানতে পারে, সাধারণত মেডিকেল যেভাবে হয়ে থাকে। কিন্তু পাস মার্ক 40-এর ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যদি এমনটা হয় যে সরকারি মেডিকেলে তোমার চান্স হয়নি, তবে সেক্ষেত্রে তুমি প্রাইভেট মেডিকেলে পড়তে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ন্যূনতম 40 মার্কস কিন্তু পেতে হবে, আদারওয়াইজ তুমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে না। সুতরাং যাদের এমন টার্গেট আছে যে যদি আমি সরকারি মেডিকেলে চান্স নাও পাই তাহলে আমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হব, তার জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু খুব ডিফিকাল্ট আমি মনে করি। যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে 40 পাওয়াটাও কিন্তু অনেক টাফ হয়ে যাওয়া, অনেক টাফ বা ডিফিকাল্ট আমাদের জন্য হতে পারে। সো আমি অবশ্যই আবারও বলবো, যেটা একটু আগেও বলছি, অবশ্যই আমাদেরকে কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে যারা আমরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি। ওকে, এবং এখানে আমাদের জন্য আরেকটা যেটা আমি বলবো যে দুশ্চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে আন্দাজে কোনো নৈবেদিক দাগানো কিন্তু যাবে না। মানে আন্দাজে কোনো প্রশ্নের উত্তর তোমার জানা নাই, তুমি জানো না এই প্রশ্নের উত্তরটা কী হবে, কিন্তু তুমি আন্দাজে সেটাকে দাগাই দিলা। যদি লাকিলি তার উত্তর হয়ে যায় তাহলে তো ভালো, তুমি 1 মার্ক পেয়ে গেলা। বা যদি বাই চান্স না হয় তাহলে কিন্তু তোমাকে 0.25 মার্কস নেগেটিভ মার্কিং করা হবে, অর্থাৎ 0.25 মার্কস কেটে নেওয়া হবে, অর্থাৎ এবার নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 0.25 মার্কস। ওকে, সেই ক্ষেত্রে আরও কিছু বিষয়াবলী আছে, সেটা হচ্ছে যেমন ধরো গতবার তুমি কোনো মেডিকেলে চান্স পেয়ে আছো, মেডিকেলে বা ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজে চান্স পেয়ে আসো, কিন্তু তুমি চাচ্ছ যে মেডিকেলটাতে আসো সেই মেডিকেল থেকে তুমি আরও বেটার কোনো ভালো কোনো মেডিকেল কলেজে আসতে চাচ্ছ, বা ঢাকার মধ্যে কোনো মেডিকেল কলেজের মধ্যে তুমি চান্স পেতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি রিঅ্যাডমিশন দিতে চাচ্ছ। মানে গতবার মেডিকেলে চান্স পেয়ে আসো, বাট এবার আবারও মেডিকেলের পরীক্ষা দিতে চাচ্ছ, দিয়ে তুমি ভালো কোনো মেডিকেলে শিফট করতে চাচ্ছ নিজেকে। সেই ক্ষেত্রে তোমার স্কোর যা থাকবে তোমার, তার থেকে 7.5 কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, কারণ তুমি মেডিকেল একবার চান্স পেয়েছো, তারপরেও তুমি বেটার অপশন খুঁজছো, সেই ক্ষেত্রে ডেফিনেটলি তোমার ওইখানে যে কাজটা করতে হবে, তোমাকে কিন্তু একটু চ্যালেঞ্জ বেশি নেওয়া লাগবে, এবং সেই ক্ষেত্রে তোমার যা স্কোর থাকবে তার থেকে 7.5 বা 7.5 কেটে নেওয়া হবে। ওকে, কিন্তু সেক্ষেত্রে যদি এমন হয় যে তুমি প্রথমবার মেডিকেল পরীক্ষা দিয়েছো কিন্তু তুমি চান্স পাওনি, সেক্ষেত্রে দ্বিতীয়বার যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমাকে 5 মার্ক তোমার কর্তন করে নেওয়া হবে, অর্থাৎ তোমার টোটাল স্কোর থেকে 5 মার্কস কর্তন করে নেওয়া হবে। তাহলে এই বিষয়গুলি, এই ছিল টোটাল বিষয়গুলি। আমি আশা করি 2022 সালের মেডিকেল পরীক্ষার টোটাল বিষয়গুলি, যেমন মেডিকেল পরীক্ষার তারিখ, নীতিমালা, আবেদন ফি বা যোগ্যতা, স্কোর ইত্যাদি বিষয়গুলি কিন্তু আমরা সব জেনে ফেলেছি। এখন সেক্ষেত্রে একটা ব্যাপার, আমাকে কমন একটা প্রশ্ন অনেকে করো, সেটা হচ্ছে যে ঢাকার মধ্যে যে মেডিকেল কলেজগুলো আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ বা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ যেগুলো আছে, এই মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে সাধারণত কত মার্কস পেলে পরে সাধারণত চান্স হয়। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় না যে তুমি অ্যাকচুয়ালি কত মার্কস পেলে, যেহেতু মোট পরীক্ষা হচ্ছে 200 মার্কের স্কোর এবং 100 মার্কের এমসিকিউ, মানে 300। সো 300-র মধ্যে তুমি সর্বমোট কত পেলে তোমার ঢাকার মধ্যে কোনো একটা মেডিকেলে চান্স হতে পারে, বা ওভারঅল তুমি যদি বলো যে আমার মেডিকেলে চান্স হতে পারে, এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কারণ এটা ডিপেন্ড করে প্রশ্নের কোয়ালিটির উপরে। সেক্ষেত্রে প্রশ্ন যদি হার্ড হয় তাহলে ডেফিনেটলি সবার জন্য এটা কঠিন হবে, তখন কিন্তু অনেক কম মার্কসেও চান্স হয়ে যেতে পারে। আবার যদি প্রশ্ন সহজ হয় তাহলে পরে দেখা যাচ্ছে যে মার্কসটা কিন্তু একটু বেশি নিয়ে আমাদেরকে চান্স পেতে হবে। সেক্ষেত্রে সাধারণত বিগত কয়েকটা বছরের পরিসংখ্যানের উপর ভিত্তি করে দেখা গেছে যে তুমি যদি ঢাকার মধ্যে যে মেডিকেল কলেজগুলো আছে, এই মেডিকেল কলেজগুলোর মধ্যে তুমি থাকতে চাও, তাহলে তোমাকে মোটামুটি 275 প্লাস বা 275 বা 270 এরকম একটা মার্কস তোমাকে ক্যারি করতে হবে বা রাখতে হবে। ওকে, তুমি যদি এটা রাখতে পারো তাহলে পরে আশা করা যায় যে তুমি ঢাকার মধ্যেই থাকতে পারবা। আর
অবশ্যই আশা করা যায় তুমি থাকতে পারবা। আর যদি বাই চান্স ঢাকার মধ্যে নাও থাকতে পারো তাহলে অবশ্যই ভালো কোনো মেডিকেলে থাকতে পারবা। আর সেক্ষেত্রে যদি 250+ মোটামুটি পাওয়া যায় বা 245ও হতে পারে, সেক্ষেত্রে 245 বা 50-এর মধ্যে থাকলে পরে তোমার এই যে 4350টি সরকারি সিট আছে ডেন্টাল এবং মেডিকেল দিয়ে, এর মধ্যে তোমার চান্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তবে আমি আবারও বলছি যে এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না, আমি জাস্ট বিগত বছরের পরিসংখ্যানের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে আমি এই কথাটা বললাম। তবে প্রশ্ন যদি হার্ড হয় তাহলে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে যে আরো কম মার্কসও আমাদের চান্স হয়ে যেতে পারে। আবার যদি প্রশ্ন সহজ হয় তাহলে পরে হয়তো আরো বেশি মার্কস পেয়েও আমাদের চান্স পাওয়া লাগতে পারে। তো আমি আশা করছি আমরা আজকে 2022 সালের মেডিকেল পরীক্ষা নিয়ে সমস্ত তথ্য পেয়েছি। তারপরেও যদি কারো কোনো কোশ্চিন থাকে, কারো কোনো প্রশ্ন জানা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আপডেট কোনো নিউজ যখনই আমার সামনে আসবে, সেক্ষেত্রে সেটা মেডিকেলই হোক বা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো হোক বা গুচ্ছ ভর্তি পরীক্ষাগুলো হোক, যাই হোক না কেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই তোমাদেরকে কিন্তু আপডেট দেব। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।